আজকে আসলে দুটো ইতিবাচক ঘটনা ঘটেছে আমি বলবো। একটা তো নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, মানে বলা যায় প্রায় 15 বছর পর আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, ঐতিহাসিক একটা ঘটনা এটা। তবে একই সাথে এটা গতানুগতিকও। গতানুগতিক এই অর্থে পূর্বের নির্বাচনগুলো অন্তর্ভুক্তিমূলক ছিল না, যে কারণেই ঘটুক এবারের নির্বাচনও কিন্তু পুরো অন্তর্ভুক্তিমূলক নয়। অন্তত অনেকগুলো দল সক্রিয় নয় এবারের নির্বাচনে, আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা, যে কারণেই ঘটুক এবারও আমরা কিন্তু সেই অর্থে পুরো দেশের একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিন্তু পাচ্ছি না। এইটা হলো একটা বাস্তবতা। দ্বিতীয়ত আপনি একটা প্রসঙ্গ বলেছেন লেভেল প্লেইং ফিল্ড, কিন্তু আপনি যেটা বলছেন যে কারণেই হোক না কেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমরা পাচ্ছি না, এটা কি আসলে যেমন জাতীয় পার্টিও অনেক সময় এক ধরনের ভীতির মধ্যে আছে, যদিও তাদের কার্যক্রম নিষিদ্ধ নয়। আওয়ামী লীগের কার্যক্রম তো ইতিমধ্যে নিষিদ্ধই, ন্যায্য কারণেই, গত 15 বছরের ভূমিকা বিচার ইত্যাদির কারণে। 14 দলভুক্ত অন্য অন্য দলও আমি দেখিনি খুব একটা সক্রিয়, তার মানে কিছু দল নিষ্ক্রিয় আছেই, এটাও একটা বাস্তবতা আর কি। দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা, দেখুন এই ইসি কিন্তু ইতিমধ্যে একটা কারণে তো আমি বলবো বিতর্কের জন্ম দিয়েছে, সেটা হলো রাষ্ট্র সংস্কার আন্দোলন তাদের নিবন্ধন পেল না। এই অভ্যুত্থান তো রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক ধরনের আদর্শিক প্রভাব আছে এই মুভমেন্টে। এই আইডিয়াটা তারা অনেক দিন ধরে 10-15 বছর ধরে তুলে ধরছিল এবং অনেক ছোট দলও নিবন্ধন পেয়েছে, কিন্তু এই দলটা ছোট দল অনেক আগে আবেদন করেছে, কিন্তু অজ্ঞাত কারণে কিন্তু তারা নিবন্ধন পেল না। এটা একটা চোখে পড়ার মতো ঘটনা ঘটলো আমি বলবো। আরেকটা দেখুন, এখন নির্বাচন হবে, কিন্তু 91 এবং 96 দুটো নির্বাচনকে যদি আমরা একটা সুষ্ঠু নির্বাচনের উদাহরণ হিসেবে ধরি, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু এক অর্থে তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু ওই সময় 15 দিনের ভিতরই প্রশাসনে যে অদল বদল করে জনগণের ভিতর যে প্রশাসন নিয়ে যে আস্থাটা তৈরি হয়েছিল, এবার কিন্তু সেটা হয়নি। এখনো সচিবালয় এখন কান পাতলে মানে কর্মকর্তাদের পরিচয় হলো উনি জামাত সমর্থক, উনি বিএনপি সমর্থক। তার মানে এই ধরনের জামাত এবং বিএনপিতে বিভক্ত একটা প্রশাসন নিয়ে নির্বাচনে যাচ্ছে ইসি। ফলে ইসির সামনে চ্যালেঞ্জ হলো এই প্রশাসনকে এখন মানে দক্ষদের যথাযথ জায়গায় স্থাপন করা এবং বিতর্কিতদের সরানো। তো এখন ইসি সেটা কতটা পারবে, সেটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। আরেকটা বিষয় আমরা যেটা দেখছি, এবার নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকে নির্বাচনে ধর্মের ব্যবহার, আমি এই প্রসঙ্গটা এই জায়গাটা আমি আসবো, কিন্তু ওই অন্তর্ভুক্তিমূলক না আপনি শব্দটি কথাটি বলেছেন, সেই জায়গায় আমি একটু বলতে চাই যে আপনি এর আগের সময়ের সাথে তুলনা করলেন, তো সেই জায়গায় যদি আমরা আসলে দেখি কারণটা কি, আগে তো অন্তর্ভুক্তিমূলক করা হয়নি, বিশেষ কারণে করা হয়নি ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য। এবারের কারণটা কিন্তু আগের কারণ থেকে একেবারেই ভিন্ন। তো সেইটাকে মাথায় রেখে আপনার কি মনে হয় যে আগামীতে এই নির্বাচন কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে? না, প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই। আর এখন তো সবেমাত্র তফসিল ঘোষণা হলো, যারা অংশ নিবে যদি একটা শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, তাহলে এটা নিয়ে প্রশ্ন কমই থাকবে। কিন্তু আরেকটা চ্যালেঞ্জ, যেটা আপনি চ্যালেঞ্জের কথা বললেন, গণভোট নিয়ে কোনো আলাপ হচ্ছে না। মানে আমি বলবো যে গণভোটটা জরুরি, কারণ এখানে যতটুকু সংস্কার তেমন প্রচার হচ্ছে না, এবং যতটুকু সংস্কার ঐকমত্য কমিশনের মাধ্যমে এসেছে, সেটা গণভোটের মাধ্যমে পাশ হওয়ার একটা ব্যাপার আছে। আমাদের দেশের জনগণ মানে নির্বাচনের সময় তাড়াহুড়া করে লাইন ধরে থাকে, বুথে প্রবেশ করে, দ্রুত বের হওয়ার ব্যাপার আছে। ফলে তারা দুটো নির্বাচন এখানে কিন্তু একই সাথে, জাতীয় নির্বাচন এবং গণভোট। আমরা গণভোট নিয়েও একটু শুনবো।